এ ছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের সাথে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা, 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 99,44,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,15,15,725 টাকা। তারা ক্যাশ পেয়েছিল টিএসসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে 9,85,15,725 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট হচ্ছে তারা বলেছে আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে। তারা কিছু প্রাইস বন্ড পেয়েছিল অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকায়। এটা তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, এই যে আপনাদের টিসে যে পড়ে থাকা যে জিনিসগুলো ছিল বস্তা, তারপরে পানির বোতল, এইগুলো বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা তারা পেয়েছে। ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাংকিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি, তারা পেয়েছিল 11,69,84,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা, 1,78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, একদম ইয়াতে না যাই। হ্যাঁ আচ্ছা, 1,37,92,130 টাকা। তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে, সেটা হচ্ছিল 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে 4,63,020 টাকা। খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারো কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। ফুড ফর ভলান্টিয়ার, যেখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল, তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্সেস 3,120 টাকা। এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি। ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মতে 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। অর্থাৎ তারা প্রায় তাদের যত রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাংকিং অর ব্যাংক স্টেটমেন্ট, তার হয়তো অ্যারাউন্ড তারা 12 থেকে 15% তারা খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে ইন এ নাটশেল তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে। যদিও তারা প্রথমে যখন যেদিন এসেছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অডিট প্রসিডিউর, তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই তখন বিভিন্ন খাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলো থেকে অমিট হয়েছে, ওগুলি করে সবগুলি এসছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার, তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাজ পার দ্য সে, যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তির নামে ছিল। ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তারা টাকা নিয়েছে। সো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি। রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয়, কারণ তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না। কারণ যে কোনো একজন ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকা থাকলে সেদিন চলে যায় তখন কী হবে, এই টাকাটা তো তারা পাবে না। তো এখন আমরা আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন, এখন তাদের এই যেই 9,91,00,000 টাকা, 9,91,51,213 টাকা, এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, দুটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে
সেই ব্যাংক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন 3 জন, একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ। এই ছিল মোটামুটিভাবে তাদের আয় ব্যয়ের একটা সামারি। আর অডিটে এই যে ওনাদের মিস্টার সমন্বয়ক যিনি বললেন যে 20 দিন লেগেছে, আবার আমরাও একটু কনসার্ন ছিলাম, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সো অডিট তো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, আমরা তো আর তারা যেটা নিয়ে আসবে সেটাই তো আমরা অডিট করে দিতে গেলে তো আমাদের অনেক কোয়ারি করতে হয়, আমাদেরকে অনেক প্রসিডিউর ফলো করতে হয়। সো অডিট অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরেও আমাদেরকে অনেক কাগজপত্র দেখতে হয়েছে, অনেক কিছু কোয়ারি করতে হয়েছে। সব কিছু করে তারপরে আমরা অডিট পিরিয়ডটা এক্সটেন্ড করতে বাধ্য হয়েছি, 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা কভার করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের কাছে এসেছিল 10 সেপ্টেম্বর, হয়তো অবশ্যম্য এরা মনে করেছিলেন যে হয়তো ওই ডেট পর্যন্ত অডিটটা করাবেন, কিন্তু আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় একটু সব জায়গায় টাকা পয়সা এখানে আছে ওখানে কিছু আছে, সবগুলো অ্যাকুমুলেটেড না, তারপরে আস্তে আস্তে আমরা যখন ডকুমেন্ট একের পর এক আসলো তখন আমরা সব ফান্ড, স্পেশালি আমাদের এখানে খরচ তো একটু কম, খরচ মাত্র 1,78,00,000। মেইন কথা হচ্ছে ফান্ড, আমাদের 9,91,00,000 টাকার ফান্ড। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই মূল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেটাতে আছে এবং সেটার মালিক তারা। এটা ইনশিওর করার পরেই আমরা আজকে তাদেরকে অডিট রিপোর্টটা দিয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আজকে কথা বলবো আমাদের তথাকথিত সমন্বয়কদের ব্যাপারে। গত আগস্টের 5 তারিখে তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর এদেশে প্রাকৃতিকভাবেই একটি ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এদেশের শিশু থেকে কিশোর, যুবক থেকে যুবতী, বৃদ্ধ সহ এই সমন্বয়কদের হাতে বিশ্বাস করে বন্যার্তদের সহযোগিতার জন্য কোটি কোটি টাকা তুলে দেয়। এই টাকা তুলে দিয়ে সবাই নিঃশ্বাস নিয়েছিল, সবাই ভেবেছিল হয়তো টাকাটা আমরা সঠিক জায়গা দিয়েছি, এখন বন্যার্তরা এটা পাবে, তারা এটা সুবিধাটা ভোগ করবে। কিন্তু হায়, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। অর্থাৎ টাকাটা তাদের হাতে যখন গেল তখন তারা সেই পূর্বে যারা ছিল ক্ষমতায় তাদের মতো আচরণ শুরু করলো। বন্যার্তদের কাছে সহযোগিতা তো গেলই না, বরঞ্চ এই 1 থেকে 1.5 মাস তাদের বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথাবার্তা শুনে জাতি এখন বিব্রত, জাতি এখন আস্থাহীন যে কাদের হাতে আমরা দেশ তুলে দিচ্ছি, কাদের হাতেই আমরা টাকা তুলে দিয়েছি, কাদের বিশ্বাস করেছি। যাই হোক, যখন বন্যা ছিল তখন দেশের পরিস্থিতি ছিল খুব ভয়াবহ। প্রথমত তার কিছুদিন আগেই সরকারের পতন ঘটেছে, তার কয়েকদিন পরেই প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা, চুরি, ছিনতাই, রাহাজানি, দখলবাজি, এগুলো তো আছেই। সব মিলে পুরো দেশটা ছিল টালমাটাল একটা অবস্থা। এত কিছুর পরেও এই সমন্বয়কদের হাতে দেশের মানুষ কোটি কোটি টাকা দিয়ে বিশ্বাস করেছিল, তাদের হাতে কোটি কোটি টাকা তুলে দিয়েছিল এই বন্যার্তদের মাঝে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করার জন্য। কিন্তু আমাদের সমন্বয়করা সে বিশ্বাসের জায়গা কতটুকু রাখতে পেরেছেন? বন্যা চলে গিয়েছে, যারা বন্যার্ত ছিল, বন্যার কবলে পড়েছিল, তারা কেউ ভিখারি ছিল না, তারা সাময়িক অসুবিধার মধ্যে পড়েছিল, তাদের সেই সমস্যা কিন্তু চলে গিয়েছে। আর আপনার টাকা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, আপনি বিভিন্ন ধরনের গল্প শোনাচ্ছেন, আপনি স্বচ্ছ, আপনি অডিট করবেন, আপনি এই করবেন, আপনি সেই করবেন, আপনি ত্যান করবেন। ভাইরে, কথায় আছে সময়ের 1 পোড়, অসময়ের 10 পোড়। বন্যার সময় আপনি যদি তাদেরকে 500 করে টাকা দিতেন, সেইটার যে উপকারটা তাদের হতো, এখন আপনি 5,000 করে টাকা দিলেও সেইটা আর হবে না। কিসের ভিত্তিতে, কার পরামর্শে আপনি বন্যার্তদের টাকা বন্যার সময় না দিয়ে আপনি এখন পুনর্বাসন গল্প শোনাচ্ছেন আমাদের? এই গল্প তো
বিগত সরকারে যারা ছিল তারাও শুনিয়েছে বিভিন্ন ধরনের গল্প। আপনারাও তো সেই একই গল্প শোনানো শুরু করেছেন। বরঞ্চ তাদের চেয়েও আপনারা কোথাও কোথাও অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। বন্যার সময় বন্যার টাকা না দিয়ে টাকা ব্যাংকে রেখে এখন আপনি স্বচ্ছতা দেখাতে আসছেন। এই স্বচ্ছতা দিয়ে জাতি কি করবে? বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ছিল সেই সময় তাদের সামান্য কিছু সহযোগিতা হলো, সেটা অনেক মনে হতো। আপনাকে সবাই কোটি কোটি টাকা দিয়েছে বন্যার সময় বন্যার্তদের দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।